ভার্সিটির প্রতি তেমন কোনো আগ্রহ না থাকা সত্ত্বেও প্রথমবার ভার্সিটি দেখার পর মনে হলো না আসলেই ভার্সিটিটা দেখতে ভীষণ সুন্দর। যদিও এসব দিকের প্রতি আমার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। আমি যখন ভিতরে ঢুকবো, পাশ থেকেই কিছু মেয়েরা সজোরে কথা আর হাসাহাসি করতে করতে ভেতরে চলে গেল। পাশেই কিছু ছেলেমেয়েরা বসে আড্ডা দিচ্ছিল। সেদিকের কোনো তোয়াক্কা না করে আমি ভার্সিটির ভেতরে চলে গেলাম। যেতে যেতেই একটা লম্বা চওড়া করে ছেলে অনেকটা দ্রুত গতিতে হেঁটে আমাকে পাশ কাটিয়ে বাহিরের দিকে চলে গেল। বুঝতে পারলাম না সবাই তাড়াহুড়ো করে ভার্সিটির ভেতরে যাচ্ছে, তাহলে এই ছেলে এত তাড়াতাড়ি বাহিরে যাচ্ছিল কেন? যাই হোক, এই হচ্ছে ভার্সিটির ভেতর ঢোকার পর পর্যন্ত পরিবেশ। একজন অ্যাম্বিভার্ট হওয়ার কারণে আমার ক্লাস খুঁজে পেতে এত বেগ পেতে হয়নি। যদিও আমি এই ভার্সিটিতে ট্রান্সফার স্টুডেন্ট, আমি আমার সব কাজই ধীরে কিন্তু সূক্ষ্মভাবে করতে পছন্দ করি। ক্লাসে যা অবস্থা তাতে বোঝা গেল এরা সবাই বেশ এক্সট্রোভার্ট। এক কথায় লাইক নট মাই টাইপ। এদের সাথে না তো আমার ফ্রেন্ডশিপ করার ইচ্ছে আছে, না তো কথা বলার। আমি নিজের মতো করে পেছনের থেকে কয়েক বেঞ্চ সামনের একটি বেঞ্চে বসে পড়লাম। তার কিছুক্ষণ পরে আমাদের ক্লাস শুরু হলো। যেহেতু আমি একই ক্লাসে এবং একই ডিপার্টমেন্টে অন্য ভার্সিটির ট্রান্সফার স্টুডেন্ট, তাই আমার পড়া বুঝতে অতটাও অসুবিধা হচ্ছিল না। পরপর 3টি ক্লাস শেষ হবার পর এখন ক্লাস এর ব্রেক টাইম চলছিল। আমিও উঠে এদিক সেদিক দেখতে দেখতে ক্যান্টিনে চলে গেলাম। খাবার কিনে আমি একটা ফাঁকা টেবিল দেখে কর্নারে বসে পড়লাম। ব্যাগ থেকে পানির ফ্লাক্স বের করতেই দেখি ফ্লাক্সে পানি নেই। অগত্যা খাবার রেখে ব্যাগ নিয়ে পানি আনার জন্য চলে গেলাম। পানি নিয়ে ফিরে আসার পর যা দেখলাম তা দেখে নিজের অজান্তেই আমার মুখ থেকে বের হলো, আশ্চর্য, আমার টেবিল কই? সব টেবিল ভরা, আমি যেই টেবিলে খাবার রাখলাম সেই টেবিল কই? যেহেতু ক্যান্টিনটা ভালোই বড় আর ইতিমধ্যে পুরো ক্যান্টিন আরও বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টের উপস্থিতিতে গম গমিয়ে উঠেছে, তাই আমার বুঝতে অসুবিধে হচ্ছিল আমি খাবার কোন টেবিলে রেখেছিলাম। তার উপরে এই ভার্সিটিতে আমার আজকেই প্রথম দিন, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছিলই। বাট থ্যাঙ্কস মাই পার্সোনালিটি, যেহেতু আমি অবজারভেন্ট, পারিপার্শ্বিক সব দিকে খেয়াল রাখি, সেহেতু চারপাশে দেখে আমার খাবার টেবিলটা খুঁজে পেলাম। আর দেখলাম কিছুটা অদ্ভুতভাবে সেখানে 4টা ছেলে বসে খাবার খাচ্ছিল আর কি সব বলে যেন হাসাহাসি করছিল। শান্তিপ্রিয় মানুষ হওয়াতে এইসব জিনিস আমার কাছে খুবই বিরক্ত লাগে। অনেকটা চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে আমি ওই টেবিলের কাছে গেলাম, কিন্তু আমি যে এসে দাঁড়িয়েছি তাদের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। অবশেষে বাধ্য হয়ে এদের সাথে আমায় কথা বলতেই হলো। আমি মানুষের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বললেও মানুষ ভাবে আমি প্রচণ্ড রুডলি কথা বলছি। যাই হোক, এসবে আমার তেমন কিছু আসে যায় না। আমি আমার সেই ফেস নিয়েই ভ্রুকুসকে জিজ্ঞেস করলাম, আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম, আমার খাবার কোথায়? ব্যাস, তাদের হাসি উড়ে গেল। একটা অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে 4জন ছেলেই তাকিয়ে রইল, আর একজন ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আমারই রাখা সেই খাবারটাই খাচ্ছিল। আমাকে দেখে আবারও তারা তাদের মতো ভ্রুক্ষেপহীন নিজেদের মধ্যে কথা বলা শুরু করে দিল। আই এম স্পেসলেস, দে আর সাচ এ রিডিকুলাস। আমি আবারও একই ভঙ্গিতে বললাম, আমি এখানে খাবার রেখে গিয়েছিলাম। তারপর যে আমার খাবারটা খাচ্ছিল তার দিকে তাকিয়ে বললাম, এই যে আপনি আপনি আমার খাবারটা কেন খাচ্ছেন? সে আমার দিকে তাকিয়ে তাদের মধ্যে একজনের নাম ধরে ডেকে বলল, এই সীমান্ত, তুই কি কিছু বলবি? ওদের 4জনকে বাদ রেখে দেখতে 4জনের মধ্যে যথেষ্ট লম্বা, বলতে গেলে অনেকটা হ্যান্ডসামও। ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কি সমস্যা তোমার? আমরা এই টেবিলটা ফাঁকা পেয়েই বসেছি, এখানে তো কারোর জন্য জায়গা রাখা ছিল না। ওদের মধ্যে আরেকটা ছেলে বলল, আপনি কি জানেন না, ভার্সিটিতে কখনো কখনো আমরা জুনিয়রকে ভীষণ আদর আপ্যায়ন করি, তাই বেশিরভাগ সময়ই ওদের মধ্যে কেউ না কেউ আমাদের জন্য এইভাবে খাবার রেখে যায়, তাইও এই খাবারটা খাচ্ছে। আমি এবার প্রচন্ড বিরক্ত বোধ করলাম এবং বিরক্তির সাথে বললাম, কে রেখেছে না রেখেছে তা না জেনেই খাওয়া শুরু করে দিলেন, এখন আমি কি খাবো? ওদের মধ্যে আরেকটি ছেলে ঠোঁট এড়িয়ে বাঁকা হেসে বলে, এইখানে বসো, আমাদের সাথে শেয়ার করো, উই ওয়ান্ট মাইন। এটা বলেই আবারও শব্দ করে সবাই হাসতে লাগলো। এতে মনে হলো সীমান্ত নামের ছেলে বিরক্তই হলো, তাই সে ওই ছেলেটির দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ওরা সবাই চুপ হয়ে গেল।
তারপর সীমান্ত বলে, চলো, ও তোমার যে খাবারটা খেয়ে নিয়েছে সেই খাবারটা আমি কিনে দিচ্ছি। এই বলে আমার দিকে তাকালো, কিন্তু আমার কাছে এটা আচ্ছা মজা ছাড়া আর কিছুই মনে হলো না। এর মধ্যে ক্লাসের ব্রেক টাইম শেষ হয়ে যায়, তাই আমি ঘড়িতে সময় দেখে শান্ত গলায় বললাম, তার আর দরকার হবে না। এই বলে ওদেরকে এড়িয়ে ক্লাসে চলে এলাম। প্রায় 4টার দিকে আমার ক্লাস শেষ হলো। যেহেতু এটা আমার নিজের শহর নয় আর হোস্টেলেও উঠতে পারিনি, তাই আমাকে রেন্টে একটা বাড়িতে ঘর নিতে হয়েছে। বাড়িটা ভার্সিটি থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের রাস্তা, তবে আমার জন্য পারফেক্ট একটা জায়গা। একটা শুনশান জায়গা আর ছোট্ট একটা বাড়ি। বাড়ির মালিক নেই, তবে কেয়ারটেকার আছে। শুনেছি যারা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট আছে তাদেরকে বাড়িটা ভাড়া দেয়, অনেকটা পেইং গেস্ট হিসেবে। আপাতত আমার রুম শেয়ারের জন্য কাউকে খুঁজে পাইনি বলে আমার রুমমেট নেই। এইরকম একটা বাসা খুঁজতে আমার অনেক কষ্ট হয়েছে। অ্যাটলিস্ট শহর থেকে দূরে এমন কান্ট্রি সাইড টাইপের একটা বাসা। হোস্টেলে কখনো আমি থাকিনি, আর এত মানুষের ভিড়ে থাকাটা আমার মতো চুপচাপ ধরনের মানুষের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তাই আমার জন্য এই শান্তশিষ্ট বাড়িটাই বেস্ট। বাড়িটা একটু বাংলোর মতো, তবে ভীষণ সুন্দর, গাছপালা দিয়ে ভরপুর। যেমনটা আমরা সিনেমায় কিংবা রিসর্টে দেখতে পাই ঠিক তেমনভাবেই গোছানো। বাড়ির যে কেয়ারটেকার আছেন সে দাদুর বয়সী এবং তার ব্যবহারও যথেষ্ট অমায়িক। আমি এই বাড়িতে উঠেছি আজ 3 দিন হলো। যেহেতু ট্রান্সফার হওয়ার পর আজকেই আমার প্রথম ক্লাস ছিল, তাই 2 দিন আগেই এখানে চলে এসেছিলাম যাতে সবকিছু সুন্দর মতো গুছিয়ে নিতে পারি। এসব ভাবতে ভাবতেই বাড়ির ভেতর প্রবেশ করি, তারপর আবারও চোখ বুলিয়ে বাড়িটা দেখি। এই বাড়িটা বর্ণনা করতে গেলে এক কথায় বলা যায় এটা কিছুটা দোতলা বাংলো বাড়ি কিংবা বাগান বাড়ি বলা যায়। বাড়ির সামনে কিছুটা জায়গা জুড়ে খুব সুন্দর করে সাজানো ছোট্ট বাগান, তার সামনেই বাড়ির মূল গেট। মোট কথা সামনে কয়েকটা বড় গাছের জন্য বাইরে থেকে সহজে বাড়ির ভেতর দেখার জো নেই যে বাড়িটা কল্পনাতীত সুন্দর। এক কথায় বলতে গেলে আমার মতো একজন বৃক্ষ ও প্রকৃতি প্রেমীর জন্য একটা মনের মতো বাড়ি। আজ রাতের খাবারটা দাদুই রান্না করেছিলেন। যেহেতু প্রথম দিন ছিল তাই আমার এত কিছু করার সময়ও হয়ে ওঠেনি। যদিও আমার সব কাজ আমি নিজেই করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আজকে এতদিন পর ক্লাস করে শরীর ভীষণ ক্লান্ত ছিল। রাতে ডিনার শেষ করে দাদু আমাকে বললেন সে এবারের সব কাজই করে, প্রয়োজন পড়লে বিনা দ্বিধায় যেন আমি তাকে বলি। আমি আচ্ছা বলে যখন নিজের ঘরের দিকে যাব তখন দাদু আমায় আবারও বললেন, তুমি চাইলে তোমার খাবারটাও আমি রান্না করে দেব। আমি সৌজন্যমূলক হাসার চেষ্টা করলাম এবং বললাম, তার কোনো দরকার হবে না দাদু, আমি নিজেই পারবো। দাদুর বোধহয় উত্তরটা পছন্দ হলো না, তাই জোর করে বলল, আমার উপর ভরসা করতে পারো, এই বাড়িটা তোমাদের মতো বাচ্চাদেরকে থাকার জন্য দেয়া হয়। গত কয়েক মাস থেকেই বড় সাহেবের তো এখানে আসা হয় না, আর ছোট সাহেবও এখানে আসে না। সবাই সবার মতো করে থাকে। এখানে তোমার মতো অনেক ছাত্রীরাই আসে জায়গার খোঁজ করতে। তাই আমি ছোট সাহেবকে বলেছিলাম বাড়িটা পড়ে থাকে মেয়েরা থাকার জায়গা খোঁজে, তাই এসব বাচ্চাদেরকে ভাড়ায় থাকার ব্যবস্থা করে দিলে তোমাদের উপকার হলো। বাড়িটা তো মানুষ থাকলো, এতে তোমরা পড়াশোনার জন্য ভালো পরিবেশ পাবে আর কম টাকায় একটা থাকার জায়গাও পাবে। দাদুর কথা আমি মনোযোগ সহকারে শুনে হাসার চেষ্টা করে বললাম, ও আচ্ছা, একদিক থেকে ভালোই হলো, কিন্তু আপনার ওই বড় সাহেব কোথায় থাকে? দাদু নিজের মতো বললেন, দেশের বাইরে থাকে বেশি, এখানে কেউ আসে না বললেই চলে। আমি শুনে মাথা নাড়িয়ে আবারও বললাম, ও আচ্ছা, আর ছোট সাহেব কে? বড় সাহেবের একটাই ছেলে, এই শহরে থেকে পড়াশোনা করে, কিন্তু সেও এইখানে আসে না। আমি সব বুঝেছি, ভাব নিয়ে মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা বুঝেছি, তবে দাদু রান্না করার ব্যাপার না, আমি নিজেই রান্না করে নিতে পারবো। দাদু এতে বেশ বিরক্ত হলেন, সেভাবে বোঝানোর ভঙ্গিতে বলে, ক্লাসের জন্য মনে হয় তোমাকে সকালেই যেতে হবে, আর এই বাড়ির থেকে আমার জানা মতো ভালোই দূরে তোমার ভার্সিটি। এত সকালে কি বা রান্না করবে, আর কি বা খাবে, আর কি বা তৈরি হবে? সে ফিরেও আসো সন্ধ্যার পর, তাছাড়া তখন রান্না করবে কি, খাবে বা কখন? এখন সারাদিন পর শরীর ক্লান্ত লাগবে না? আমি হাসলাম দাদুর কথা শুনে, তারপর বললাম, তা ঠিক, তাহলে এক কাজ করব, আমি আর তুমি মিলে নিজেদের এই খাবারের ব্যাপারটা সাজিয়ে গুছিয়ে নেব, ঠিক আছে?
দাদু আমার সিদ্ধান্তে এবার বেজায় খুশি হলো মনে হলো, আর খাবারের থালাগুলো নিয়ে ধুতে চলে গেল। আমি এত সহজে এভাবে কারো সাথেই কখনো কথা বলি না। বলতে হবে দাদু লোকটা প্রচন্ড মিশুক প্রকৃতির, আর কেউ যদি আমার সাথে সহজ হয়ে মিশে তবে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়, যেমন দাদুর সাথে হয়ে গেল। ব্যাস, রাতের খাবার শেষ করে ঘুমোতে চলে গেলাম। যদিও নতুন জায়গায় আমার ঘুম খুব একটা ভালো হয় না, তার জন্য একটা বই নিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে ঘরের আলো নিভিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে নিলাম। দ্রুত পুরো ঘর অন্ধকারে ছেয়ে যাবার আগেই হুট করে ভাবনায় এলো বাড়িটা যেহেতু ভালো লেগেছে, আর বাহিরে এত বড় বড় গাছপালা, এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না। আমি যতদিন এখানে থাকবো এমন শান্তিতেই থাকবো, কেউ বিরক্ত করার নেই, কেউ না, শুধু আমি আর প্রকৃতি ছাড়া এখানে কেউ নেই। এমন আরো অনেক কথা ভাবতে ভাবতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঝকঝকে রোদ্দুর দিন, কিন্তু আমার ঘুম ভাঙতেই দেখলাম আজকে আবার উঠতে দেরি হয়ে গেল। কাল রাতে ঘড়িতে অ্যালার্ম সেট করতে ভুলে গিয়েছিলাম। আমি উঠে কোনো মতে ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রওনা দিলাম। দ্রুত ক্লাসে পৌঁছে দেখি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। আমি স্যারের থেকে পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে কোনো জায়গা খালি না পেয়ে পেছনে একটা মেয়ের পাশে যেয়ে বসে পড়লাম। নিজের মতোই মনোযোগ সহকারে ক্লাস করলাম, কিন্তু পাশের মেয়েটা আমার সাথে তেমন একটা কথা না বলাতে আমি নিজেও যেচে কোনো কথা বলিনি। ক্লাস শেষ হবার পর আজ আর কালকের ঘটনার জন্য ক্যান্টিনে যাওয়ার ইচ্ছে হলো না। যেহেতু আমি এই ভার্সিটিতে নতুন, তাই ভাবলাম ভার্সিটিটা ঘুরে দেখলে খুব একটা মন্দ হয় না। যে ভাবা সেই কাজ। ক্লাস থেকে বের হয়ে ভার্সিটির লাইব্রেরি খুঁজতে খুঁজতে বিশাল এক দিঘির সামনে পৌঁছালাম। ভার্সিটির পেছনের দিকে যে এত বড় একটা সুন্দর দিঘি আছে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তবে আর বেশি সময় দাঁড়ালাম না, ম্যাপে দেখেছিলাম ডিরেকশনেই লাইব্রেরি, তাই আবারও নিজের মতো সামনে এগোতেই দেখলাম কিছু দূরে কালকের ওই ছেলেগুলো দিঘির পাশে বসে আড্ডা দিচ্ছে। এতটা কাকতালীয় কিভাবে হতে পারে? আই ট্রাই মাই বেস্ট টু ইগনোর দ্যাম, কিন্তু যখন ওদের ক্রস করতে যাচ্ছিলাম তখন ওদের মধ্যে একটা ছেলে আমাকে ডাকলো। এই যে মিস ক্যান্টিন, একটু এদিকে আসুন তো। কি ব্যাপার, ওরা কি আমাকে ডাকছে নাকি আমাকে মার্ক করে রেখেছে? আমি মনে রাখতেই পারি, কারণ ওরা আমার খাবারটা খেয়ে নিয়েছিল, কিন্তু এত ছোট একটা কারণে ওরা কি আমাকে মার্ক করে ফেললো? আমি কোনো ঝামেলা চাই না। এই ভেবে চলে যাবার জন্য পা বাড়াতেই ওদিক থেকে আবারও সাথে সাথে ওদের মধ্যে কেউ একজন আবারও ডেকে উঠল। মিস ক্যান্টিন। তবে এমন উদ্ভট নামে সম্বোধন করে ডাকাতে আশেপাশের ছেলে মেয়েগুলো কেমন করে যেন আমার দিকে তাকালো। আমি সেদিকে তাকাতেই ছেলেগুলোর মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বলে, এদিকে একটু আসবেন? ওদের মধ্যে যে ছেলেটা দূর থেকে চোখে পড়ার মতো, সে কিছুই বলল না। কি যেন নাম বলেছিল ক্যান্টিনে বসে, ভাবার চেষ্টা করলাম, তারপর মনে পড়ল, হ্যাঁ, সীমান্ত করে ছেলেটার নাম। আমি এসব ভাবতে ভাবতে পা এগিয়ে ওদের সামনে দাঁড়াতেই কালকে যে ছেলেটা আমার খাবার খেয়ে নিয়েছিল সে বলতে লাগলো, কালকে খাবার খেয়ে নিয়েছি বলে আজ এখন অবধি ফলো করছো নাকি? এটা বলেই ওরা হাসতে লাগলো। আমি ভীষণ অবাক হলাম আর মনে মনে ভাবলাম, আশ্চর্যের বিষয় তো, যেখানে আমার খাবার খেয়ে নিল ওরা, আজ বলছে ওদের আমি ফলো করছি। আমি সে কথার কোনো কথার উত্তর না দিয়ে শুধু জিজ্ঞেস করলাম, আপনি মিস ক্যাটিন বলে কাকে ডাকলেন? আমার প্রশ্ন করাতে তারা আরো জোরে খিকখিক করে হাসলো, শুধু ওই নামের ছেলেটি বাদে। ও খুব সম্ভবত ফোনে কিছু একটা করছিল। বাকি ছেলেগুলো নিজেদের একে অপরের দিকে তাকিয়ে বলল, কেন যে মিস ক্যান্টিন বলতে সাড়া দিয়েছে তাকেই তো ডাকলাম। আমি বিরক্ত বোধ করলাম। ওদের সাথে কথায় পারাই যাচ্ছে না। তারা কিছুটা পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো আমার সাথে সেরে কথা বাড়াতে চাইছে মনে হচ্ছিল। ওদের কথার জবাব দেওয়াটা বোকামি ছাড়া কিছুই মনে হলো না। কিন্তু ওদের এ সমস্ত উল্টোপাল্টা কথা এমন হাসাহাসি করাতে আমার ধৈর্যের বাঁধ যেন ভাঙতেই যাচ্ছিল। বেশি রাগ উঠছিল এই ছেলেটার প্রতি। কি যেন নাম ছিল, সম্ভবত সীমান্ত। কালকে ওই ছেলের চোখ রাগানিতে ওরা থেমে গিয়েছিল, আর আজকে ছেলেটা ওদের সাথে যোগও দিচ্ছে না, আবার থামতেও বলছে না। শেষে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে কিছুটা তাচ্ছিল্যের সাথেই বললাম, আপনাদের যদি মনে হয় আপনাদের এসব ফালতু কথা শোনার জন্য আমার কাছে সময় আছে, তাহলে ভুল করছেন। কালকে আপনারা আমার খাবার খেয়ে নিয়েছেন, আজকে এখানে ডেকে এনে এই সমস্ত কথা শোনাচ্ছেন। এসবের মানে কি? না আমি আপনাদের চিনি, আর না আপনারা আমাকে চেনেন।
তাহলে এইসব ইয়ার্কির মানে কি? আমার জবাবে পরিবেশটা কেমন থমথমে হয়ে গেল, আর ওদের হাসিও বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি থেকে কি বলে ফেলেছি। তবে আমার এ কথা শুনে সীমান্ত নামের ছেলেটা ফোন থেকে মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। আমি আমার মতো ওসব বলে ওখান থেকে চলে যেতে নিলেই যে ছেলেটা আমাকে ডেকে নিয়ে এসেছে ও হঠাৎ করেই বলল, এই শোনো, কাল যে ব্যাপারটা হয়েছে তা নিয়ে এত রেগে যাওয়ার মতো কিছুই হয়নি। আর যা ঘটেছে তা আমরা কেউ ইনোসেন্টলি করিনি। এটা আমাদের ভার্সিটিতে সচরাচর হয়। অনেক জুনিয়ররা ওই টেবিলে খাবার রেখে যায়। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যেই টেবিল কাল তুমি বসেছিলে সেই টেবিলে আমরা ছাড়া ভার্সিটির কেউ বসে না। ওদের কথাগুলো যথেষ্ট গা ছাড়া শোনালো। আমার মেজাজ খারাপ হয়ে গেল, তাই আমিও তারা কণ্ঠে জবাব দিলাম, ও আচ্ছা, সেটা তো আপনারা কালকে আমাকে ক্লিয়ারই করেননি। আর আজ যে কাইন্ড ইনফরমেশনটা দিলেন সেটা কালকে দিলেই এত জল ঘোলা হতো না। সেটা দেখে আপনারা শুধুই হাসি ঠাট্টা করছিলেন। এতক্ষণ পর সীমান্ত নামের ছেলেটা ফোন বন্ধ করে তা পকেটে রেখে উঠে দাঁড়ালো। আমি তাকিয়ে তাকে দেখলাম সীমান্ত আমার থেকে যথেষ্ট লম্বা। আমাকে দেখলে এবার বলবে ছোটখাটো একটা বাচ্চা, তবুও আমি ঘাড় উঁচিয়ে সীমান্তের দিকে তাকালাম। সীমান্ত আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ওদের থামতে বলে আবারও আমার দিকে তাকিয়ে বলে, তুমি তো অনেক কথা জানো মনে হচ্ছে। তোমার সাথে তো কথায় পারা যাচ্ছে না। তুমি কি জানো তুমি কাদের সাথে কথা বলছো? কথাটা অনেকটা গম্ভীর কণ্ঠেই বললাম। আমি যেখানে ওদের সাথে কথায় পারছিলাম না সেখানে নাকি ওরাই আমার সাথে কথায় পারছিল না। কি আজব, এসব আমার সাথে কি হচ্ছে? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি জবাব দেবার উত্তর পেলাম না, তাই সীমান্ত আবারও তার গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কোন ইয়ারের স্টুডেন্ট? এতক্ষণ পর হুট করেই আমার মাথায় এলো এরা কি কোনোভাবে সিনিয়র নয় তো? তবে সীমান্ত আমার উত্তরের অপেক্ষা না করেই নিজের মতো বলে, আমরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। কথাটা শেষ হতেই ভার্সিটির ক্লাস শুরু হবার অ্যালার্ম বেজে ওঠে। তাই সীমান্ত আবার বলে, তুমি মনে হয় জুনিয়র। তবে ব্যাপার না, আশা করি এটাই আমাদের শেষ দেখা নয়। একই ভার্সিটি যখন, দেখা আমাদের আবারও হবে। এসব বলতে বলতে সীমান্ত নামের ছেলেটা চলে গেল। আর যারা এতক্ষণ আমাকে নিয়ে হেসে গড়াগড়ি খাচ্ছিল সে চার বন্ধু একদম চুপ হয়ে গেল। তারপর দৌড়ে সীমান্তর পেছনে চলে গেল। ওদের যাওয়ার পরে আশেপাশে তাকিয়ে বসলাম, মোটামুটি এখান থেকে সবাই চলে গেছে। দিঘির পাশটা এখন একদমই ফাঁকা হয়ে গেছে। যেহেতু ক্লাস টাইম হয়ে গেছে তাই আমিও তাড়াতাড়ি ক্লাসের দিকে যেতে লাগলাম। কিছু দূর আসতেই দেখলাম আমার থেকে কিছুটা দূরত্বে সামনে আমার থেকে উচ্চতা বেশ সুউচ্চ আকৃতির একটা ছেলেও একা একা যাচ্ছে। আমিও ওর পেছন পেছন ধীরে ধীরে হাঁটতে লাগলাম আমার ক্লাসের দিকে। পরে দেখলাম ছেলেটাও ঠিক একই ভবনে যেদিকে আমার ক্লাস সেদিকেই যেতে লাগলো। তা দেখে আমিও দ্রুত পায়ে হেঁটে যেতেই দেখলাম ছেলেটি ঠিক আমার ক্লাসের সামনেই দাঁড়িয়ে পড়ল। ততক্ষণে ক্লাসে আবারও সাইড ঢুকে পড়েছিল। ও সম্ভবত অনুমতি নিয়েই ক্লাসে ঢুকলো। তা দেখে আমি দৌড়ে ওর পেছনে পেছনে ঢুকে পড়লাম। আমি যে আবারও সেই আগের মেয়েটির সাথে আগের জায়গায় বসে পড়লাম। আর সেই ছেলেটি আমার পাশের সারির এক বেঞ্চ সামনের দিকে বসে পড়ল। ওর দিকে মনের অজান্তে বেশ কিছুক্ষণ তাকিয়ে ওকে পর্যবেক্ষণ করলাম। মনে হলো ওকে কোথাও দেখেছি। তবে সে ভাবনা বেশি সময় না ভেবে আমি স্যারের ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ হবার পর বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে তখন ক্লাসে যাওয়ার সময় দেখা ছেলেটার কথা মনে পড়ল। ছেলেটাকে আমি যেহেতু পেছন থেকেই দেখেছি, ছেলেটা আমার তুলনায় অনেক লম্বা, চওড়া ও ফর্সা। আর একটা কথা না বলেই নয়, হি ইজ অল ফিগার্ড, জিম করে হয়তোবা। অলসো হি ইজ সো হ্যান্ডসাম। তারপর আমারও মনে হলো একে তো কাল আমি আমাদের ক্লাসে দেখিনি। যদি ছেলেটা কালকে আসতোই এরকম একটা ছেলে অবশ্যই আমার চোখে পড়তো, কিন্তু কাল তো আমাদের ক্লাসে দেখিনি। আজ হঠাৎ কোথা থেকে আসলো? আমার কেন যেন মনে হলো ছেলেটাকে এর আগেও কোথাও দেখেছি। ক্লাসে থাকতেও এই কথাটাই মনে পড়ছিল। যদি ছেলেটা আমার ক্লাসমেটই হয় আর ক্লাসে না এসে থাকে তাহলে তাকে আমি কোথায় দেখলাম? মনে করার চেষ্টা করলাম, তবে ব্যর্থ আমি। একটু মনে আসে না। দূর, যদি সে কাল ক্লাসে না আসে তাহলে আমার ওকে চেনা চেনা কেন লাগছে? মনে হচ্ছে কোথাও যেন দেখেছি। ক্লাসে আসলে ওকে আমার চোখে পড়তো, যেহেতু আমি অবজার্ভ করতে পছন্দ করি। কিন্তু কাল তো ওকে আমাদের ক্লাসে দেখলাম না, আর ও ক্লাসে ছিল না এ ব্যাপারেও আমি একদমই শিওর। যদিও কালকেই আমার ভার্সিটির ফার্স্ট ডে ছিল, তাহলে ওকে আমি কোথায় দেখেছি? ভার্সিটির বাহিরে?
কোথায় দেখেছি কোথায় দেখেছি কোথায় দেখেছি এসব ভাবতে ভাবতে বাসায় এসে পৌঁছালাম। আজকে সারাদিনই আমার মনে এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আসলে কোথায় দেখেছি? এই শহরে তো আমি নতুন, আর ভার্সিটিতে কাউকে আমি চিনিও না। তার উপরে কালকে প্রথম ভার্সিটি গিয়েছি, তাহলে কোথায় দেখেছি? ভার্সিটি থেকে আসার পর থেকেই এ একই প্রশ্ন বারবার মনে ঘুরপাক খাচ্ছিল। আমার মনেই পড়ছে না আমি ছেলেটাকে কোথাও দেখেছি কিনা, কিন্তু আবার মন বলছে আজকের আগেও ছেলেটাকে আমি দেখেছি। আমি ভীষণ চিন্তায় বিভোর থাকি, কিছুটা ওভার থিঙ্কার, তাই না চাইতেও এই বিষয়টা মাথা থেকে বের করতে পারছিলাম না। আর এসব ভাবতে ভাবতেই আমার সারাটা দিনই পার করলাম। রাতের বেলাও কোনো মতো ডিনার কমপ্লিট করে ঘুমোতে চলে আসলাম। যেহেতু কালকে তাড়াতাড়ি ক্লাস ছিল তাই তাড়াতাড়ি উঠতে হতো, কিন্তু তখনও আমার চোখে ঘুমের ছিটে ফোটাও দেখা দিল না। ঘুমোতে যেও আমার ওই একই প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই বিষয়টা মোটেও আহামরি কিছু নয়, তবুও জিনিসটা আমার মনে কেমন ঘষে। তাই এখন বিষয়টা আমার কাছে মারাত্মকই লাগছে। এমন অনেক কল্পনা জল্পনা আর প্রশ্ন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম আমি টেরই পেলাম না। বরাবরের মতো আজকেও ঘুম থেকে উঠতে দেরি। নতুন জায়গায় আসলে এই এক সমস্যা, রাতে ঠিকমতো ঘুম হয় না, আর সে কারণে ভোরে ঘুম ভাঙে দেরিতে, যার ফলস্বরূপ আজকেও দেরি। আজকেও কোনো মতে রেডি হয়ে বেরিয়ে যাই ভার্সিটির উদ্দেশ্যে। যেহেতু বের হতেই দেরি হয়ে গেছে, ঘড়িতে সময় দেখে বুঝলাম ক্লাসের সময় অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে। হলেও তাই ভার্সিটিতে এসে দেখলাম স্যার ক্লাসে উপস্থিত এবং ক্লাস করা ছিল। আমি ভেতরে যাবার অনুমতি চাইতেই স্যার আমাকে জিজ্ঞেস করে, ক্লাস অনেক আগে শুরু হয়েছে, আপনার এত দেরি হবার কারণ কি? আমি দরজায় দাঁড়িয়ে সবার দিকে তাকালাম। সবাই উৎসাহিত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে, হয়তো আমার উত্তর শোনার আশায়। যেই ব্যাপারটা খুবই ইতস্তত লাগছিল আমার কাছে। হঠাৎ চোখ পড়ল ওই ছেলের ওপর, যেখানে পুরো ক্লাস উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, সেখানে কালকের ওই ছেলেটার এদিকে কোনো ভ্রুক্ষেপে নেই। সেদিনের একই শাড়ির মাঝে একই বেঞ্চে বসে আছে, তার সামনে একটা বই। যেহেতু আমি আর্কিটেক্টের স্টুডেন্ট তাই ধরেই নিলাম তার সামনে রাখা বইটা আর্কিটেকচারের কোনো একটা বই হবে, আর সে বইয়ের দিকে তাকিয়ে আছে বেশ মনোযোগী ভঙ্গিতে। মনে হচ্ছে এখন পড়া ছাড়া দুনিয়ায় আর কিছু এক্সিস্টেন্সই নেই। আমি চোখ ঘুরিয়ে আবার স্যারের দিকে তাকালাম, তারপর নিচু স্বরে বললাম, আসলে স্যার আমি এই শহরে নতুন এসেছি, সাথে একা থাকছি, তাই মানিয়ে নিতে একটু সময় এবং সমস্যা হচ্ছে। স্যার আমার উত্তরে আর কিছুই বললেন না। আমার উত্তর শুনে ক্লাসে ঢোকার অনুমতি দিলেন। আমি ক্লাসে ঢুকে আশেপাশে তাকিয়ে খালি সিট খুঁজলাম, তবে না পাওয়ায় ছেলেটার পাশের সারির এক বেঞ্চের পেছনে গতকালের সেই মেয়ের পাশেই বসে পড়লাম। ক্লাস শেষ হতে স্যার আমাদের একটা গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করতে বলে, যেহেতু আমি ট্রান্সফার স্টুডেন্ট তাই আমার টপিকটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, এবং স্যার আমাকে পাশের মেয়েটা আর ওই ছেলেটার কথা বলতেই আমরা তিনজন স্যারের সম্মান সহিত উঠে দাঁড়ালাম। আমি মেয়েটির দিকে তাকিয়ে ছেলেটার দিকে তাকালাম, সে শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। তারপর স্যার আমাদের তিনজনকে দেখে বলে, তাহলে তোমাদের টিম আপ হয়ে গেছে। আচ্ছা শোনো, তারপর ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, তুমি এই ক্লাসের টপার, আর তোমাদের মাঝে একজন নতুন স্টুডেন্টও আছে। আশা করব তুমি একটু কম্প্রোমাইজ করে তাদের সাথে গ্রুপ ওয়ার্কটা ঠিকভাবে করবে। ছেলেটি বিনীত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বসে পড়ল। ততক্ষণে স্যারও ক্লাস শেষ করে চলে গেলেন, কিন্তু আমি একটু দোটানায় ভুগলাম। প্রথমত আমি এখানে নতুন স্টুডেন্ট, তারপর গ্রুপ ওয়ার্কটার কথা শুনে আমার একটু হিমশিম খেতে হচ্ছে, কারণ আমি এর আগে কখনো গ্রুপ প্রেজেন্টেশন তৈরি করিনি। স্যার চলে যাবার পর মেয়েটা আমাকে আমার নাম জিজ্ঞেস করল। আমি মেয়েটির দিকে তাকালাম, তারপর ধীর কণ্ঠে জবাব করলাম, মারিশা। আমার নাম মারিশা জামিন। এত সময় পর মেয়েটার মুখের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকালাম। মেয়েটা গোলগাল, তবে উত্তরে মিষ্টি করে হাসলো আর নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম নিনিতা, তবে তুমি আমাকে নিনা ডাকতে পারো। তোমাকে আমি এর আগেও নোটিশ করেছি, ট্রান্সফার স্টুডেন্ট তাই না? হ্যাঁ। মারিশা মাথা নাড়িয়ে বুঝালো, তবে পাশের ছেলেটা কিছু না বলেই নিজের ব্যাগ গুছিয়ে উঠে যেতে লাগলো। নিনিতা মারিশা না বুঝে একে অপরের মুখের দিকে তাকালো। মারিশা কাঁধ উঁচিয়ে বোঝালো সে কিছুই বুঝছে না। নিনিতা আর মারিশা দুজনেই ক্লাস শেষ হওয়াতে তারা উঠে যায়। তারপর নিনিতা মারিশাকে জিজ্ঞেস করে, আর্কিটেক্ট ক্লাব গেছো? যাইনি। তাহলে চলো ঘুরে আসি আর ওয়ার্কটার ব্যাপারেও কথা বলি। চলো।
ওরা হাঁটতে হাঁটতে ক্লাসের করিডোর পার হতেই নিনিতা বলে, তোমার সাথে তো পরিচয় হলো, তবে যে ছেলেটার সাথে কাজগুলো করতে দিল ছেলেটা কেমন যেন নিজের মতো চলে গেল। তাহলে আমাদের প্রেজেন্টেশনের কি হবে? মারিশা জবাব দিল না, কিন্তু মাইশা করিডোরের শেষ প্রান্তে ওই ছেলেটাকে দেখে নিনিতাকে বলে। ওই যে ছেলেটা। কথাটা বলতেই নিনিতা মারিশার হাত শক্তভাবে ধরে দ্রুত পা চালিয়ে ছেলেটার পেছনে দাঁড়িয়ে নিনিতা বলে, এক্সকিউজ মি। নিজের পেছনে কারো কণ্ঠ শুনতেই ছেলেটি পেছনে ফিরে তাকায়। তা দেখে নিনিতা দাঁত বের করে হেসে ছেলেটার উদ্দেশ্যে প্রশ্ন করে, আমাদের তো স্যার একসাথে কাজ দিয়েছে, তুমি তোমার পরিচয় না দিয়েই চলে এসেছো। তারপর আবারও মারিশার দিকে তাকিয়ে দেখে আবারও ছেলেটার দিকে তাকিয়ে হেসে বলে, আমরা তো সেম ব্যাচ, তাই তুমি করে বললাম, কিছু মনে করো না। ছেলেটা নিনিতা আর মারিশার প্রশ্নে শান্ত চোখে তাকিয়ে থাকে কিছু সময়। ওরা দুজনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ওর উত্তরের। তবে ছেলেটি কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়েই ওদের পাশ কাটিয়ে চলে যায়, যার কারণে নিনিতার সাথে মারিশাও বিরক্ত বোধ করলো। নিনিতা এবার বিরক্তি নিয়ে ছেলেটির সামনে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলে, এক্সকিউজ আস, তোমাকে কি বলেছি শোনোনি? আমাদের একটা গ্রুপে ওয়ার্ক দেওয়া হয়েছে, সবাইকে একসাথে কাজ করতে হবে, আর তুমি নিজের পরিচয় দিচ্ছ না। অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে নামটা তো বলতে পারো। ছেলেটি ততক্ষণে আবারও দাঁড়িয়ে যায়, আর ওকে থামতে দেখে ওরা দুজনে পেছনে থেমে যায় ডিপ্টের করিডোরের মাথায়। ছেলেটি পুরোপুরিভাবে ঘুরে তাকায় ওদের দিকে, আর এক কাঁধে ঝুলানো ব্যাগটা বেল্টে এক হাত রেখে আরেক হাত পকেটে রেখে টান টান হয়ে প্রতিক্রিয়াহীন মুখভঙ্গিতে নিনিতার দিকে তাকায়। ওরা দুজনেই ওকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে। মারিশার দৃষ্টিগোচর হয় ছেলেটার চোখগুলো কেমন বিদেশিদের মতো। বেশ ঢুলঢুলে একটা সাফের ছাদ পরিহিত ছেলেটি যেমন ফর্সা তেমনি ওয়েল ফিগার, চোখগুলো গাঢ় ধূসর রঙের। ছেলেটা একবার নিনিতার দিকে তাকায়, তারপর নিনিতার থেকে চোখ সরিয়ে উচ্চতায় তার তুলনায় বেশ ক্ষীণকার মাইশার দিকে তাকায়। তাতে ছেলেটির সারা মুখ নজরে আসে ওদের দুজনের, এবং দুজনেই ছেলেটাকে পর্যবেক্ষণ করে। ছেলেটার টকটকে লালচে ফর্সা চেহারা দেখে মাইশা ধরেই নিল ছেলেটি বিদেশি। সাথে ছেলেটার চুলের স্টাইলও সুন্দর। সাইড সিথি করে ব্রাশ করে সিল্কি চুলগুলো কপালের সাথে কিছুটা চোখের চারপাশে ছড়িয়ে আছে। ছেলেটি ওদের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্ত কণ্ঠে বলে, রুদ্র, ইফতিশাম রুদ্র। নামটা বলে সে তার কাঁধের ব্যাগটা এক হাতে কিছুটা ঠিক করে আবার কোনো কথা না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই দুজনকে এড়িয়ে আবারও নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করে রুদ্র। তবে রুদ্রের নাম বলার ভঙ্গি দেখে এক প্রবল জোরে ঢুক গিলে নিচের দিকে তাকিয়ে সামাজিক উদ্বিগ্নতার দরুন নিজের হাতের নখ খুঁড়তে থাকে। আর নিনিতা রুদ্রের এহেন কাণ্ডে কিছুটা কপাল কুঁচকে ঠোঁট উল্টে বলে, অদ্ভুত। আর্কিটেক্ট ক্লাব ঘুরে আসার পর নিনিতা বিদায় জানিয়ে চলে গেল। মারিশা করিডোর ধরে এগিয়ে যেতে থাকে ডিপ্টের লাইব্রেরির দিকে। কিছু সময় সেখানে কাটিয়ে আর্কিটেকচারের বেশ কিছু বই নাড়াচাড়া করে মাইশার সিঁড়ি বেয়ে নিচে নেমে সবে মাত্র বাইরে আসতে না আসতেই সেই দিনের সেই ছেলেগুলো ওর পাশ কাটিয়ে চলে যায়। তবে ক্ষণিকেই আবার থেমে গিয়ে সীমান্ত নামের ছেলেটি দাঁড়িয়ে মাইশার দিকে তাকায়। মাইশা ওদের এভাবে ওর সামনে দাঁড়াতে দেখে মাইশা মনে মনে বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে, এরা এখানে কি করছে এরা? মাইশা চাচ্ছিল ওদের এড়িয়ে চলে যেতে, কিন্তু সীমান্ত দাঁড়িয়ে পড়তেই সাথে ছেলেগুলো সীমান্তের সাথে দাঁড়িয়ে পড়ে। সীমান্ত এবার মাইশাকে দেখে মাইশা যে ডিপ্টের ভবন থেকে বের হয়েছে সেই দিকে তাকায়, তারপরে বলে, ওহ, নিউ স্টুডেন্ট। মাইশা ইচ্ছা না থাকায় হ্যাঁ সূচক মাথা নাড়ায়, মানে হ্যাঁ, নতুন স্টুডেন্ট। এবার সীমান্ত পকেটে হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়ায়, তারপর আলতো ঠোঁট কামড়ে হেসে বলে, আমাদের সাথে পরিচয়টা একটা অ্যাক্সিডেন্ট, লেট ইট গো, লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। মারিশা বিরক্ত চাহনি নিয়ে তখনও সীমান্ত নামে ছেলেটির দিকে তাকিয়েছিল। সীমান্ত আবারও বলতে শুরু করলো, আগেই হয়তো বুঝতে পেরেছ আমরা তোমার সিনিয়র। যাই হোক, আমার নাম শাহরিয়ার, তোমার নাম? মারিশা জবিন। ওহ, মারিসা। মারিশা মাথা নাড়ল। তখনই রৌদ্র হঠাৎই মারিশা এবং সীমান্তকে ভবনের গেটের সামনে থেকে পাশ কাটিয়ে চলে গেল। মারিশা রৌদ্রের যাওয়ার পানে তাকিয়ে রইল। সীমান্তও বলে, আর্কিটেকচার ডিপার্টমেন্ট? আরে এ তো আমাদের ডিপার্টমেন্টের। সীমান্তের সাথে থাকা ছেলেগুলোর মধ্যে একজন বলতেই মারিশা বুঝতে পারে এরাও একই ডিপার্টমেন্টের সিনিয়র। সীমান্ত খুব একটা ভ্রুক্ষেপ না করে বলে, যাই হোক, চলি। আশা করি এ দেখাও আমাদের শেষ দেখা নয়। মারিশা অবাক নয়নে সীমান্তের দিকে তাকালো। ছেলেটা ওই দিনও একই কথা বলল, আজকেও একই কথা বলেছে। এ দেখা শেষ দেখা নয়।
ছেলেটা শেষ দেখা নয় বলতে তাকে ঠিক কি বুঝিয়েছে? আচ্ছা, ওরা কি মারিশাকে মার করে রেখেছে? এসব ভাবতে ভাবতেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় মারিশা। বাসায় ফিরে এসে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বড় জানালার পাশে যে দাঁড়ায় মারিশা। চুল মুছে টাওয়ালটা বড় জানালার গ্রিলের এক পাশে মেলে দিয়ে চারপাশে তাকায়। আজকে ভার্সিটি থেকে ফিরতে বেশ দেরি হয়েছে। মাথায় দুশ্চিন্তার শেষ নেই। গ্রুপ ওয়ার্কে যাদের সাথে দিয়েছে তাদের মারিশার পছন্দ হয়নি বললে ভুল হবে। দুজনেই কেমন উদ্ভট টাইপের। আর ছেলেটা, এই ছেলেটাকে দ্বিতীয় দিন ভার্সিটির আগে কোথায় দেখেছে সেটাই মনে করতে পারছে না মারিশা। মাথায় এই কথাটাই বারবার আসছে। আমি কি ওই রৌদ্রকে আগে কোথাও দেখেছি? এসব ভাবতে ভাবতেই হঠাৎ সিনিয়র সীমান্তের কথা মনে পড়ল। প্রথম দিন কেমন শান্ত ছিল, আর পরপর দুদিন দেখা হলো। আবার এখন একই ডিপার্টমেন্টের সিনিয়র। কেমন যেন অন্যরকম লাগলো মারিশার কাছে। আর ওই কথাটা? এটাই আমাদের শেষ দেখা নয়। কথাটা বলতে ছেলেটা কি বুঝিয়েছে? এসব আবল তাবল ভাবনায় বিভোর হয়ে কতক্ষণ কাটলো মারিশা তা জানে না। দরজায় করাঘাতের শব্দে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এসে চকিতে জানালা থেকে মুখ ঘুরিয়ে ঘরের দিকে তাকায় মারিশা। তারপর নিজেকে ধাতস্থ করে ঘরের দরজার দিকে পা বাড়ায়। দরজা খোলার আগে ঘড়ির দিকে তাকায়। রাত 10টার মতো বেজে গেছে। তা মারিশা আকাশকুসুম ভাবনায় বিভোর থেকে খেয়ালই হয়নি। ঘড়ি থেকে চোখ সরিয়ে দরজা খুলতেই বৃদ্ধ দাদুর হাসি মুখ ফুটে উঠল। তারপর তিনি বললেন, সে কখন এলে? সন্ধ্যার নাস্তাও করলে না, এখন কি খাবেও না? এসো, আমি খাবার বাড়ছি। মারিশা বৃদ্ধের আন্তরিক ব্যবহারে হেসে সম্মতি জানিয়ে বলে, তুমি যাও, আমি এখনই আসি। দাদু চলে যেতেই মারিশা ঘর থেকে চুলটা কোনো মতে পনিটেল করে বেঁধে ঘর থেকে বের হয়। তারপর খেতে বসে টুকটাক কথা বলে খাওয়ার পর্ব শেষ করে। খাওয়া শেষে দাদু সব গুছিয়ে রাখছিল। মারিশা বলে, দাদু, রান্না তো তুমি করলে, এগুলো না হয় আমি ধুয়ে রাখি প্লিজ। বৃদ্ধ না করতে যেও পারলো না। মারিশাকে সম্মতি জানালো। মারিশাও এতে খুশি হলো। তারপর সে জিনিসপত্র নিয়ে কিচেনে চলে গেল। সব ধুয়ে ঘুচিয়ে রেখে ঘরে এসে বই নিয়ে বসলো আজকের দেয়া গ্রুপ ওয়ার্কের পড়াগুলো ধারণা নেয়ার জন্য। কিন্তু টপিকগুলো দেখে মারিশার মনে হলো এগুলো তার আগে কখনো পড়া হয়নি। তাই কিছুক্ষণ বই ঘাটে আর আর্কিটেকচারের ডিজাইনের স্কেচগুলো আঁকার চেষ্টা করতে থাকে। তবে সূত্র আর ডিজাইন বেশ টুইস্টেড মনে হতে লাগলো। মারিশা আপন মনে জোর খাটিয়ে বোঝার চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও কিছু না বুঝে পরে বিরক্ত হয়ে বই গুছিয়ে শুয়ে পড়ে। আর ভেবে রাখে কালকে ক্লাসে যে নিনিতার থেকে এই টপিকগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে। এসব ভাবতে ভাবতে মারিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে আসার পর মারিশা দেখে নিনিতা এখনো ভার্সিটিতে আসেনি। নিনিতার সাথে যেহেতু কালকের কথা হয়েছিল, নিনিতার সাথে নাম্বারও এক্সচেঞ্জ করেছিল মারিশা। নিনিতাকে কল দিতেই নিনিতা জানায় সে হুট করেই অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই তার কিছুদিন হসপিটালে থাকতে হবে। সে তাদের সাথে গ্রুপ ওয়ার্ক কমপ্লিট করতে পারবে না। গ্রুপ ওয়ার্কটা মারিশা আর রুদ্র যেন হ্যান্ডেল করে নেয়, কিছুটা অনুরোধ করে নিনিতা। এসব কথা মারিশার পছন্দ হলো না, কিন্তু মুখে কিছু বলল না। ক্লাসে এসে মুখ ভার করে রৌদ্রের সামনে দাঁড়ালো। এখন এই টপিক সলভ করার জন্য রৌদ্র ছাড়া আর কারো কাছে যেতে পারবে না। ক্লাসের অন্য কারোর সাথে মারিশার এখনো কোনো কথা হয়নি, তাই কারোর সাথে কথা বলতে ইচ্ছে হলো না মারিশার। আর যে টপিক সে বুঝছে না সেই টপিকের উপরেই তাকে গ্রুপ ওয়ার্ক দেয়া হয়েছে। যেহেতু টিম ওয়ার্ক, তাই রুদ্রের কাছে মারিশা হেল্প চাইতেই পারে। মারিশা এদিক ওইদিক তাকিয়ে রুদ্রের পাশের সিটের বেঞ্চে বসে পড়ে। রুদ্র পাশ ফিরে তাকিয়ে মারিশাকে এক নজর দেখে আবারও নিজের সামনে থাকা আর্কিটেক্ট ডিজাইনের খাতায় স্কেচ করায় মন দিল। মারিশা মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো রুদ্র কি করছে। সাথে সাথেই রুদ্র আবারও মারিশার দিকে ফিরতেই মারিশা থতমত খায়, সাথে বুকটা ধক করে ওঠে। ইটস ফিল লাইক যেন সে চুরি করতে যে ধরা পড়েছে এমন। মারিশা কাচুমাচু মুখ করে চোখ নিজের বেঞ্চে রেখে আবারও রুদ্রের পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সাদা চেক শার্ট পরা, সাথে শার্ট ফোল্ড করার কারণে হাতের নীল রগগুলো স্পষ্ট দৃশ্যমান। সাথে হাতের আর্মস মার্সেল কেমন ফুলে আছে, যেন মনে হচ্ছে এগুলো শার্ট থেকে বেরিয়ে আসতে চাইছে। মারিশা সেখান থেকে চোখ সরিয়ে রৌদ্রের দিকে তাকাতেই নজরে পড়ে গলার অ্যাডামস অ্যাপেলের দিকে। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে রৌদ্রকে অস্বস্তি নিয়ে ডেকে বলে, ক্যান ইউ হেল্প মি? এই সূত্রগুলো বুঝতে পারছি না। স্যার সেদিন বললো তুমি টপার, তাহলে তুমি নিশ্চয়ই পারো।
তাই আমি বলছিলাম যে আমায় একটু বুঝিয়ে দেবে, নোটস থাকলে সেটা শেয়ার করতে পারো। রৌদ্র একবার তাকালো, তবে প্রতিক্রিয়াবিহীন আবারও তার আর্কিটেকচারের ডিজাইন স্কেচের দিকে তাকায়, যেন সে কিছুই শোনেনি। এতে মারিসা কিঞ্চিত বিরক্ত আর রাগ নিয়ে কিছুটা জোরালো কণ্ঠে বলে, তোমার কাছে একটা হেল্প চেয়েছি, অথচ তুমি কোনো উত্তর দিচ্ছ না, বাট হোয়াই? লোয়ার ইউর ভয়েস। গাম্ভীর্যের সঙ্গে কথাটা বলতেই মারিসা বিস্ফোরিত নয়নে চোখ বড় করে তাকায়। রৌদ্র নির্বিকার কণ্ঠে বলে, ডোন্ট টক লাউডলি টু মি, আই হ্যাট ইট। কথা শেষ করেই রৌদ্র সামনে স্যারের দিকে তাকায়, তারপর খাতা ব্যাগে তুলে নিয়ে সবাইকে অবাক করে দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। মারিসাও আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। সে কি এমন কথা বলেছে যে তার কাছে উচ্চস্বর মনে হলো? একটা হেল্পও করছে না। তার কাছে তো মারিসা ধন সম্পদ চাইনি, নোটস দেবে না বললেই হয়। তা না করে মারিসাকে কিভাবে ধমকাচ্ছে? পরে আবার মারিসা ভাবে, থাক, এই টপিকটা মারিসা বোঝে না। এখন এই ছেলেটার সাথে রুডলি বিহেভ করলে মারিসারই ক্ষতি, তাই তার সাথে সুন্দরভাবে কথা বলে নোটস আদায় করতে হবে। এসব ভেবে মারিসাও নিজের ব্যাগ নিয়ে স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। মারিসা স্যারের থেকে অনুমতি নিয়ে রৌদ্রের পেছন পেছন বেরিয়ে দেখে রৌদ্র কিছুক্ষণের মধ্যেই বড় বড় পায়ে কদম ফেলে সিঁড়ি বেয়ে নেমে লাইব্রেরির দিকে মন নিয়ে দৃষ্টির আড়ালে চলে গেছে। মারিসাও পিছু পিছু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই সীমান্তের সামনে পড়ে। সীমান্তকে দেখে মারিসা এক প্রকার থমকে সেখানেই দাঁড়িয়ে যায়। তারপর ঘাড় ঘুরিয়ে দেখে রৌদ্র ততক্ষণে দিঘির দিকটা অতিক্রম করে মারিসার দৃষ্টির আড়ালে চলে গেছে। মারিসা রৌদ্রের প্রস্থানের দিক থেকে চোখ সরিয়ে সীমান্তের দিকে তাকাতেই ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মারিসা আশেপাশে তাকিয়ে ভাবল, এই সিনিয়র এভাবে তাকিয়ে আছে কেন? মনে তো হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্যা কি? নাকি পেছনে কাউকে দেখছে? এটা ভেবে মারিসা আবার তার পেছনে এক পলক ঘুরে তাকাতেই দেখে করিডোর প্রায় ফাঁকা। তাহলে এভাবে তাকিয়ে আছে কেন এই সিনিয়র? মারিসা জোরপূর্বক একটু হাসতে চেষ্টা করলো। তা দেখে সীমান্ত কপাল কুঁচকে এক ভ্রু উঁচু করে। মারিসা তা দেখে আরো একটু ইতস্তত বোধ করে। হচ্ছে কি তার সাথে এইসব? সীমান্তের সাথে আজকে তার কোনো বন্ধু নেই, তাই আশেপাশে তাকিয়ে সীমান্ত বলে, এভাবে কাঠবিড়ালির মতো ছুটাছুটি করছো কেন? মারিসা সীমান্তের সম্বোধন শুনে বিস্ময়ে চোখ বড় বড় করে ড্যাব ডেবিয়ে সীমান্তের দিকে তাকায়। সে কাঠবিড়ালি? এটা কেমন কথা বলো এই সিনিয়র? এই সম্বোধন শুনে মাইশা মনে মনে কঠিন একটা গালি দিল সীমান্তকে। তারপর জোরপূর্বক হাসি টেনে বলে, একটু লাইব্রেরি যাচ্ছি, এই আর কি। উত্তরটা কেমন খাপছাড়া লাগলো সীমান্তর কাছে। এভাবে সিঁড়ি থেকে তাড়াহুড়ো নিয়ে নেমে কেউ লাইব্রেরিতে যায়? মনে হচ্ছে ট্রেন চলে যাচ্ছে, তাই এভাবে দ্রুত নামছিল। অবশ্য এছাড়া আর কি প্রত্যাশা করা যায় এই মিস ক্যান্টিনের কাছ থেকে? এসব ভেবেই হালকা হেসে পথ ছেড়ে দিল সীমান্ত। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লাইব্রেরির দিকে পা বাড়ালো মারিসা। রৌদ্রকে সে তখন লাইব্রেরির দিকে যেতে দেখেছে, তবে সে শিওর নয় যে রৌদ্রকে সে লাইব্রেরিতে গেলেই পাবে কিনা। এই সিনিয়র এসে সব উল্টোপাল্টা করে দিল। এসব ভাবতে ভাবতেই মারিসা লাইব্রেরির দিকে পা বাড়ায়। মারিসা লাইব্রেরিতে এসে দেখলো লাইব্রেরি একদমই খালি। অবশ্য ক্লাস টাইমে লাইব্রেরি খালি থাকারই কথা। মারিসা আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে লাস্টের কর্নারের একদম সাইডের দিকে চোখ আটকায়। ওখানটাতেই বেশ বই বোঝাই করা আর সেলফার আলাদা করে বেশ কিছু আর্কিটেক্ট এর ডিজাইন আঁকা বা তৈরি করার উপকরণ আর সরঞ্জাম রয়েছে। যেহেতু ভার্সিটিটা সব দিক থেকে বেশ নাম করা হলেও আর্কিটেকচারের উপর একটু বেশি সুনাম অর্জন করেছে, তাই লাইব্রেরিতে আলাদা আর্কিটেকচার কর্নার থাকা কোনো অস্বাভাবিক বা আহামরি কোনো ব্যাপার ছিল না। আর পাশেই দুইটি বসার চেয়ার আর ছোট দুটি টেবিল, সেখানে রৌদ্র বসে আছে। আর সেই টেবিলের উপর সেই সরঞ্জামের দুই একটা সরঞ্জামও দেখা যাচ্ছে ছড়িয়ে আছে। আর রৌদ্র কি যেন মাপঝোপ করে ডিজাইন স্কেল করছে, তা তার হাতের দিকে তাকালেই বোঝা যায়। মারিসা পিল পিল করে এক পা করে এগিয়ে রৌদ্রের সামনে এসে দাঁড়ায়, কিন্তু রৌদ্র কেউ আসার টের পেয়েও সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করার প্রয়োজন অনুভব করলো না। সে তার কাজ নিয়েই ব্যস্ত। এমন মনে হচ্ছিল আশেপাশে ভূমিকম্প হলেও হয়তো সেই দিকে সে ভ্রুক্ষেপ করবে না। তবু মারিসা রৌদ্রের সামনের সিটে বসে পড়ল। তারপর কিছুক্ষণ সময় তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো রৌদ্র কি করছে। রৌদ্র নিজের আর্কিটেক্টের কালো ব্যাগ থেকে কিছু একটা বের করতে লাগলে মারিসা কিছুক্ষণ তাকিয়ে অবাক করা কণ্ঠে বলল, এত সুন্দর করে কি করে শিখে গেছো এই ডিজাইন?
আমার তো মাথাতেই ঢুকছে না এইসব মেজারমেন্ট। রৌদ্রের হাত সেই ব্যাগের চেনের উপর থেমে যায়, কিন্তু চোখ তুলে তাকায় না। কিছুক্ষণ পর আবারও ব্যাগ থেকে প্রয়োজনীয় সামগ্রী বের করে সে নিজের কাজে মনোযোগ দিতেই মাইশা অবাক করা কণ্ঠেই কিছুটা উচ্ছ্বাসিত হয়ে বলে, তুমিও তো আমাদের সাথেই, তাহলে এত তাড়াতাড়ি কি করে পারো এইসব, তাও এত অ্যাকুরেট ডিজাইনগুলো স্কেচ করছো? রৌদ্র এবারও কোনো কথা বলে না, তবে খানিক বাদে মুখ তুলে তাকায় মারিশার দিকে। তারপর ধীরে কণ্ঠে জিজ্ঞেস করে, কি চাই? তার প্রশ্নের উত্তর না করে উল্টো তাকে এহেন প্রশ্ন করাতে মারিশা খানিকটা থতমত খেয়ে যায়। মনে মনে ভাবে আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল যে এত হতবিহ্বল মুহূর্তে পড়তে হচ্ছে বারবার মারিশাকে। মারিশা তবু নিজেকে সামনে ঠোঁট কামড়ে জোরপূর্বক হেসে বলে, নোটস? রৌদ্র মারিশার উত্তর পেয়ে আবারও মাথা নিচু করে তার খাতার দিকে দৃষ্টি নিবন্ধন করে স্কেচ করতে শুরু করে। এতে অ্যাম্বিভার্ট মারিশা বেশ অপমানিত বোধ করলো, কারণ উপায় থাকলে সে কখনোই কাউকে বিরক্ত করতো না। নিরুপায় হয়েই না পারতে সে ওর কাছে এসেছে, যেহেতু গ্রুপ ওয়ার্ক এটা একসাথেই করতে হবে। একটা জিনিস পারছে না, তাই বলেই তো বারবার নোটস চাইছে। এতে এত অহংকার দেখাবে? হেল্পই তো চেয়েছি, মানুষ খুন করতে তো আর বলিনি। আজব। এসব ভেবেই মারিশা রৌদ্রের দিকে তাকিয়ে মুখ ভাঙচালো। তখনই ভরাট কণ্ঠে ওপাশ থেকে জবাব এলো, আমার জিনিস আমি কারোর সাথে শেয়ার করা একদম পছন্দ করি না। মারিশা বড় বড় চোখ করে রৌদ্রের পানে চাইল। মারিশার কাছে এই বাক্যটা মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়ার মতো অনুভূত হলো, কিন্তু রৌদ্র প্রতিক্রিয়াহীন। মনে হচ্ছে এখানে কিছু হয়ই, তার সামনে কারো অস্তিত্বই নেই। কিন্তু তার কথাটা এক প্রকার দায়সারা গুরুত্বহীন ছিল মারিশার কাছে, যা হজম করতে কিছুটা সময় লাগে মারিশার। তারপরও নিজেকে ধাতস্থ করে মারিশা বলে, আচ্ছা ঠিক আছে, নোটস লাগবে না, তুমি জাস্ট আমাকে এই টপিকটা বুঝিয়ে দাও, আমাদেরকে তো একসাথে কাজ করতে হবে। বলতে বলতেই মারিশা ব্যাগ থেকে বই বের করে টেবিলে রাখে। রৌদ্র এক পলক টেবিলে রাখা আর্কিটেকচারের বইয়ের দিকে তাকিয়ে মারিশার দিকে তাকায়, তারপর নির্বিকার ভাবে বলে, যতটুকু আমার কাজ আমি করে নিচ্ছি, তোমারটা তুমি করে নাও। একসাথে জমা করলেই হবে, একসাথে কাজ করার কোনো দরকার নেই। ওর এভাবে কথা বলায় মারিশা বেশ রাগান্বিত হয়, আর একই সাথে বিমর্ষও হয়, এই ভেবে যে সে হয়তো অযাচিত ভাবেই রুদ্রকে বিরক্ত করছে। কিন্তু নিরুপায় মারিশা নিজের রাগ ভেতরে দমিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, আমি তো টপিকটাই বুঝতে পারছি না, নিমিতাও নেই যে ওর কাছে যাব। ও থাকলে তোমায় আমি এত ডিস্টার্ব করতাম না, কাজটা তো আমাদের করতেই হবে। সে আমি একা করি আর টাইম ওয়েস্ট করি। এখন আমি যদি সূত্রই না বুঝি কাজটা কি করে করব? পারলে কি তোমাকে এতবার বলতাম, বুঝিয়ে দিলেই তো ব্যাপারটা শেষ হয়ে যায়। রৌদ্রের বিরক্তিতে নাক মুখ কুচকে আসে। রৌদ্র মারিশার দিকে তাকালো। এই মেয়ের সমস্যা কি? এই মেয়ে কি বোঝে না যে রৌদ্রের ঘ্যানঘ্যানানি পছন্দ না? সেই ক্লাস থেকে শুরু করেছে, থামবার নামই নিচ্ছে না। আশ্চর্য। রৌদ্র এবার খাতাটা বন্ধ করে ব্যাগে ঝুঁকে আবার উঠে দাঁড়ায়। লাইব্রেরির বাইরের দিকে যাওয়ার রাস্তা বরাবর হেঁটে চলে যায়। মারিশা অবাক চোখে তাকিয়ে ভাবে, আশ্চর্য, এ ছেলে এমন কেন? একটা টপিকের জন্য এত কথা মারিশা কখনোই বলেনি। যতটা সময় এ ছেলের সাথে প্যান প্যান করেছে, তার মাথায় যতবারই রৌদ্রের কথা মনে পড়ছে ততবারই মারিশা মুখে উচ্চারণ করছে স্ট্রেস। মারিশা কিছুক্ষণ লাইব্রেরিতে বসে থাকে, লাইব্রেরির কিছু বই নিয়ে পড়ে এবং আর্কিটেকচার রিলেটেড যত বই আছে তা ঘাটাঘাটি করে, তবে সে ব্যর্থ। অনেকটা সময় ব্যয় করার পর কিছুটা হতাশ হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে মারিশা। বাড়ি যাওয়ার জন্য মাঠের পাশ দিয়ে হেঁটে যেতেই একটা বাস্কেটবল এসে মারিশার মাথায় লাগে। মারিশা মাথায় হাত ঘুষতে ঘুষতে বিরক্ত হয়। তারপর নিচে তাকালে দেখতে পায় বলটা তার পায়ের সামনেই পড়লো। মারিশা আশেপাশে তাকালো, তারপর আবারও বলটা দেখলো। এর মধ্যেই এক পরিচিত পুরুষালী কণ্ঠ বলল, হাই মিস ক্যান্টিং। ঘুরে ফিরে দেখা হয়েই যাচ্ছে, এই জন্যই বলে পৃথিবীটা গোল। হোয়াট এভার, গিভ মি দ্য বল। মারিশা তাকালো। সীমান্ত দাঁড়িয়ে কথাগুলো বলছিল। এর মধ্যে তার বন্ধুরাও দৌড়ে এসে দাঁড়ালো। তারপর ওদের মধ্যে একজন বলল, এইভাবে না তাকিয়ে থেকে বলটা দাও। মারিশা ভীষণভাবে ক্ষেপে গেল, কিছুটা রাগী গলায় বলল, ম্যানার্স নেই, বলটা আমার মাথায় লেগেছে, আপনারা সরি না বলে কিভাবে বল চাইছেন? এমন মুখের উপর কথা সীমান্তর কাছে মোটেও ভালো লাগলো না, তাই কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, ফার্স্ট অফ অল, তুমি এই সময় এখান থেকে যাচ্ছিলে, আর তাও খেলার সময়। দিস ইজ প্লে টাইম, ইউ নো দ্যাট রাইট? তাহলে বলটা যদি তোমার মাথায় লাগে, এখানে আমাদের দোষ কোথায়?
অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আমি কাউকে সরি বলি না। বলে কেমন বুকে হাত বেঁধে দাঁড়ালো। মারিশার মেজাজ খারাপ হয়ে গেল। মারিশা চোখ ছোট ছোট করে চাইলো সীমান্তের দিকে। একে তো সারাদিন বাজে গিয়েছে, এখন আবার এসব লজিক দেখাচ্ছে। মারিশা কিছু বলবে তার আগেই সীমান্ত মারিশাকে পর্যবেক্ষণ করে বলল, ওয়েট মিনিট, আই গেস তোমাদের ক্লাস আজকে অনেক আগেই শেষ, তাহলে এখনো ভার্সিটিতে কি? মারিশা থতমত খায়। সে এতক্ষণ ভার্সিটিতে কি করছিল সেটাও কি এখন এই সিনিয়রের কাছে কৈফিয়ত করতে হবে? এইসব অদ্ভুত লোকের সাথে মারিশার সাথেই কেন দেখা হয়? মারিশা নিজেও এর উত্তর খুঁজে পায় না। তবুও সে মুখে কিছু বলল না, তারপর জবাব করে, একটা গ্রুপ ওয়ার্ক ছিল। আমার টিমমেট একজন অসুস্থ আর একজনের কথা বাদ দিন, টপিকটা বুঝতেই পারছিলাম না, তাই লাইব্রেরিতে বসে ওই টপিকটার উপরে একটু স্টাডি করছিলাম। ও আই সি, টপিকটা কমপ্লিট হয়নি তাই তো? মারিশা চমকে সীমান্তের দিকে তাকায়। ওর রিয়াকশন দেখে সীমান্ত বুঝতে পারলো ওর মনে কি চলছে। তা দেখে আলতো ঠোঁট কামড়ে হাসলো। তারপর সাথের বন্ধুদের বল নিয়ে চলে যেতে বলল। সীমান্ত পাশের বেঞ্চিতে এসে বসে পড়ে। তারপর মারিশাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, আজকে বাসায় যাও, কালকে একবার লাইব্রেরিতে দেখা করো। মারিশার কপাল কুঁচকে আসে। তারপর যথাসম্ভব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করে, কেন? সীমান্ত পানি খাচ্ছিল। ওর জবাবে বোতলটা পাশে রেখে মারিশার দিকে তাকায়, তারপরে হেসে বলে, যদি কোনো হেল্প করতে পারি আর কি। আফটার অল তুমি আমার জুনিয়র, সাথে ওই দিন ক্যান্টিনের ঘটনাটার জন্য আই মিন। বলে মাথা চুলকালো সীমান্ত। মারিশা হাসার চেষ্টা করলো, তারপর বলল, থ্যাঙ্কস, বাট তার কোনো প্রয়োজন পড়বে না, আমি একা করে নেব। ওহ, তাহলে তুমি হেল্পটা নিতে চাচ্ছ না? ইটস ওকে। বলেই সীমান্ত মাঠের দিকে চলে যেয়ে বলে, বয়েজ, লেটস প্লে অ্যানাদার ম্যাচ। বলেই হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। মারিশা তাকিয়ে তাকিয়ে দেখলো, তারপর কি মনে করে বেঞ্চে বসলো। ওকে এভাবে বসতে দেখে সবাই অবাক হলো, আর সীমান্ত হাসলো। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ওখানেই বসে রইল মারিশা। ম্যাচ শেষ করে সীমান্ত ওর পাশে বসে পানি খেতে খেতে জিজ্ঞেস করে, বসে রইলে যে? আজকে তো এমনিও লেট, বাসায় সমস্যা হবে না? মারিশা কিছুটা জড়তা নিয়ে বলল, আমি এখানে একা থাকি আর এমনি বসলাম, আর একটা জিনিস ভাবলাম, আপনি টপিকটা বোঝাতে আমাকে হেল্প করবেন। সীমান্ত হাসলো। সে জানতো মারিশা মানবে। মারিশা অন্য ধরনের একটা মেয়ে, তাই সীমান্তের কাছে মারিশাকে বেশ আলাদা লাগে। তবে এসবের কিছুই সীমান্ত প্রকাশ করে না। সীমান্ত নিজের ভাবনায় এক পাশে রেখে বলল, আচ্ছা, তাহলে লাইব্রেরিতে দেখা হচ্ছে, এখন বাসায় যাও, তোমার দেরি হচ্ছে। মারিশা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়িয়ে সীমান্তের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হলো। মাথা থেকে মনে হলো একটা চিন্তা নামলো। হাঁটতে হাঁটতেই হঠাৎ রৌদ্রের কথা মনে পড়লো মারিশার। ছেলেটাকে দেখে মনে হচ্ছে একটু নাকুচু, সাথে খুঁতখুঁতে। বয়সও বেশ বড়ই লাগছে, কি জানি কারণ নতুন, আর ওদের বয়সী হলে এত দ্রুত কিভাবে সব শিখে নিয়েছে। আবার ছেলেটা কেমন মুখের উপর বলে দিল, আমার জিনিস কারোর সাথে শেয়ার করা আমার পছন্দ না। লাগবে না তোমার হেল্প আর নোটস, এখন সিনিয়রই আমাকে হেল্প করবে। এসব ভাবতে ভাবতে আপন মনে ভেঙচি কাটলো মারিশা। তারপর নিজের ভাবনার উপরেই নিজে হেসে উঠল। কি আজে বাজে ভাবনাই না সে ভাবছে। স্ট্রেঞ্জ। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজে রান্না করতে গেল। দাদুর শরীরটা এখন ভালো যাচ্ছে না। মারিশার লোকটার জন্য মায়া লাগে। লোকটার কেউ নেই, একাই এই বাংলোর মধ্যে থাকতো, আর এই বাংলোর কেয়ারটেকার। রান্না শেষ করে মারিশা যে দাদুকে নিয়ে আসে। তারপর খেতে খেতেই মারিশা হঠাৎ করে বলল, আচ্ছা, আপনার বড় সাহেব আসে না? না, উনি দেশে থাকেন না বেশি, তাই খুব একটা এখানে আসেন না। কিন্তু ছোট সাহেব দেশেই থাকে। মারিশা অবাক হয়। তারপর নিজেকে দমিয়ে না রাখতে পেরে আবারও প্রশ্ন করে, বড় সাহেব আসেন না কেন? বড় স্যার আর ম্যাডামের ছাড়াছাড়ি হয়েছে। এক কথায় তারা ডিভোর্সি। যখন ছোট সাহেবের 7 কি 8 বছর হবে, তখন থেকে তাদের ঝামেলা শুরু। ম্যাডাম তুর্কির মেয়ে ছিল, যদিও তারা লন্ডনে থাকতো। বড় সাহেব ব্যবসার কাজে ওখানে যায়। আর বড় সাহেব যখন ম্যাডামকে বিয়ে করে আনে, তখন বড় ম্যাডাম 6 কি 7 মাসের প্রেগনেন্ট। পরে ছোট সাহেব হলো। কিন্তু কিন্তু কি দাদু? বড় সাহেবের একটা সমস্যা আছে। ছোট সাহেব হতেই
আবার পরকীয়ায় জড়িয়ে যায় সে। ম্যাডাম এমনিতেও তার দ্বিতীয় পক্ষ ছিল। ওই ঘরে কোনো সন্তান আছে কিনা সেটা আমার জানা নেই, তবে ম্যাডামকে বিয়ে করে আবারও যখন পরকীয়ায় জড়ায় তখন অনেক ঝামেলা হয়, আর সেসব ঝামেলায় কষ্ট পোহাতে হয়েছে ছোট সাহেবের। যখন উনি জানতে পারে বড় সাহেব পরকীয়ায় আসক্ত, এখন ওনার মা ওনাকে নিয়ে নিজের দেশে চলে যায়। তারপর আর কি, ওনার মায়ের বয়স কম ছোট সাহেবকে রেখে ওনার নানা নানি বড় ম্যাডামকে আবারও বিয়ে দেন। ছোট সাহেব বড় হন ওই যে কি যে বলে বাইরের দেশে চাউট হেমে, তারপর এই তো এই দেশে আসলো। মাঝে মাঝে ছোট সাহেবের জন্য আমার দুঃখ লাগে, সেটার কি দোষ ছিল আমি বুঝি না। যারা মা বাবার দায়িত্ব পালন করতে পারবে না তা কেন এই শিশুদের শৈশব কৈশোর নষ্ট করে? এসব বলে আরো কিছুক্ষণ আফসোস করলো দাদু। মারিশা চুপচাপ শুনলো, আর বাকি খাবারটুকু আর গিলতে পারলো না। সে বাবা মায়ের থেকে দূরে থাকে ঠিকই, কিন্তু তাদের অনেক মিস করে। মারিশা বড় হওয়ার পরও এমন কোনো বড় ঝামেলা দেখেনি, শুধু সেই অতীত ছাড়া। মারিশা এখন পর্যন্ত বলতে পারবে না যে কখনো বাবা মার মধ্যে দ্বন্দ্ব কোলাহল হয়েছে কিনা বা দেখেছে কিনা। মারিশার ছোট সাহেবের জন্য মায়া লাগলো। দাদু খেয়ে নিজের রুমে চলে যায়, আর মারিশা সব গুছিয়ে ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ে। এখন নতুন জায়গায় অভ্যস্ত হয়ে গেছে, তাই এখন আর ঘুমোতে কোনো সমস্যা মারিশার হয় না। সকাল সকালে মারিশা ভার্সিটিতে এসে ক্লাসে যেয়ে বসলো। একটা ক্লাস করবে, তারপর লাইব্রেরিতে যেয়ে বসবে, কিন্তু তার মধ্যে হুড়মুড় করে কিছু সিনিয়র এসে ক্লাসে ঢুকলো। কিন্তু কি কারণে ঢুকলো তা দেখার আগ্রহ জাগলো না মারিশার মনে। সে বসে বই বের করে সূত্রগুলো আবারও দেখছিল। এর মধ্যেই এক মেয়ে কাউকে ডেকে বলল, এই যে তুমি, লাস্ট বেঞ্চ। মারিশা প্রথমে বোঝেনি যে কাকে ডাকা হচ্ছে। পাশের মেয়েটা নিজেও না বুঝে ভাবে হয়তো মাইশাকেই ডাকছে, তাই সে মাইশাকে ডাক দিলে মাইশা প্রশ্নবোধক চাহনি নিয়ে মেয়েটার দিকে তাকালেই মেয়েটা সামনে দেখিয়ে দেয়। মারিশা অনিশা সত্ত্বেও সিনিয়রদের দিকে তাকায়। মারিশা সিনিয়র মেয়ের দিকে ইশারা করে বোঝানোর চেষ্টা করে। আমি? তবে মেয়েটা কিছু বলার আগেই রুদ্র এসে ক্লাসে ঢুকলো এবং সিনিয়রদের এড়িয়ে এসে মাইশার পাশেই বসলো। এতে মারিশা যেমন অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে ক্লাসের প্রতিটি ছেলে মেয়ে। সে এমন ভাবে ক্লাসে ঢুকলো মনে হলো যেন তো তার আশেপাশে কেউই নেই, না আছে ক্লাসে। আর তখনই ক্লাসে স্যার আসাতে সিনিয়ররা চলে যায়। মারিশা বিরক্ত লাগছিল। ওরা যেতেই হাফ ছাড়ে, তারপরে রৌদ্রের দিকে তাকায়। মারিশার বিশ্বাস হচ্ছে না যে রৌদ্র এভাবে এসে পাশে বসবে, তবু প্রতিক্রিয়াবিহীন মারিশা বসে পড়ল। ক্লাস শেষ হতেই রৌদ্র বেরিয়ে যায়, আর মারিশা লাইব্রেরির উদ্দেশ্যে রওনা হয়। হেঁটে গিয়ে মারিশা লাইব্রেরিতে বসতে না বসতেই সীমান্ত হাজির হয়। হাসি মুখে মারিশার পাশে চেয়ার টেনে বসে। টপিকটা বুঝিয়ে দিতে দিতে সীমান্ত মারিশার দিকে তাকিয়ে থামে, তারপর কিছুটা সময় নিয়ে বলে, কি ব্যাপার একা? সাথে যে একজন থাকে সে কোথায়? কে? নিনিতা? ও বলেছিল অসুস্থ, তাই আসতে পারবে না। ওহ, তোমরা বেস্ট ফ্রেন্ড না? ভালো সম্পর্ক আছে, তবে অতটাও না। আসলে আমি তো নতুন, তাই পরিচয় হয়ে উঠিনি সেভাবে। ও আই সি। আচ্ছা ঠিক আছে, কনসেন্ট্রেট করো। টপিকটা বুঝিয়ে দিয়েই সীমান্ত নিজের মতো উঠে দাঁড়ায়। তাতে মারিশা অবাক চোখে তাকায় সীমান্তর দিকে। সীমান্ত হেসে জানায়, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। মারিশাও দ্বিমত পোষণ করে না। সীমান্ত চলে যেতেই মারিশা যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। হেঁটে বাইরে আসতে নিলেই পাশের টেবিলে একজনের সাথে ধাক্কা লাগে মারিশার। কোনো মতে টেবিল ধরে পড়ে যাওয়া থেকে নিজেকে সামলে নেয় মারিশা। সরি বলে তাকিয়ে দেখে রৌদ্র। প্রতিবারের মতো এবারও কেমন অনুভূতি শূন্য দেখালো। মারিশা কিছু না বলে ওকে পাশ কাটিয়ে আসার সময় রৌদ্র বলল, কালকে থেকে গ্রুপ ওয়ার্কটা স্টার্ট করব। বি রেডি, সি ইউ ইন দ্য লাইব্রেরি। মারিশা অবাকের চরম পর্যায়ে চলে যায়। এ ছেলে কখন কি বলে বসে মারিশা বোঝে না। আজকে বলছি আগামীকাল থেকে গ্রুপ ওয়ার্ক করবে, আর সেদিন বলল যার যার কাজ শেষে করবে, তার উপরে আবার একসাথে করার কথা বলছে। তবু মারিশা শুধু মাথা নাড়িয়ে বোঝায় ওকে। কারণ তার গ্রুপ ওয়ার্ক শেষ হওয়া দিয়ে কথা।
তারপর মাইশা চলে আসে বাসার উদ্দেশ্যে। আজকের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে। বাসায় আসার পর থেকেই দাদুকে কেমন চিন্তাগ্রস্তের মতো দেখালো। মারিশা ততটা আগ্রহ না দেখিয়ে গোসল করে একটু ঘুমায়, তারপর উঠে বই নিয়ে বসে। রাতে রান্না করে খাবারের জন্য দাদুকে ডাকতে গেলে দাদুকে দেখে শুয়ে আছে। তাই মাহিষা যে দাদুকে ডাকলে দাদু ঘুম থেকে উঠে খাবার খেতে আসে। দাদু আর আগের মতো সুস্থ সবল নেই, তার শরীরটা দিন দিন বেগতিক হচ্ছে। খেতে খেতে দাদু বলে, মারিসা, দাদু ভাই, হুম, একটা কথা বলবো। বলো। তোমার জন্য একটা ভাষা খোঁজো। মারিশা চমকে তাকায় দাদুর দিকে। হঠাৎ করে বাসায় খুঁজতে কেন বলছে দাদু? এই বাসায় উঠেছে এই তো কিছু মাস হলো। হঠাৎ করে বাসা ছাড়লে উঠবেই বা কোথায়? আর অচেনা শহরে বাসা পাবেই বা কোথায়? মাইশা দাদুকে প্রশ্ন করে। বাসা কেন খুঁজবো দাদু ভাই? এই বাড়িতেই তো আমি ঠিক আছি। না দাদু ভাই, বড় সাহেবের সাথে নাকি ছোট সাহেবের ঝামেলা হয়েছে। আমার জানা সত্ত্বে ছোট সাহেব একা থাকতে পছন্দ করেন। তুমি কি ইনডিরেক্টলি বোঝাতে চাইছো উনি এখানে উঠবেন? দাদু চুপ করে মাথা নাড়ায়। মারিশা ফুস করে একটা শ্বাস ফেলে। মাসের মাঝখানে কোথায় যাবে? এত কষ্ট করে এত বড় একটা ভার্সিটিতে চান্স পেল, এখন থাকা নিয়ে সমস্যা। তাকে কি এখন আবারও বাড়ি চলে যেতে হবে? না, এটা কখনোই পারবে না। এবার বাড়ি ফিরলে আর শহরে পড়তে পারবে না, আর এবারও সেই একই ঝামেলার সম্মুখীন হতে হবে তার। না, তার যতই কষ্ট হোক তার বাসা খুঁজতে হবে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে শুয়ে এসবই চিন্তা করে আর ভাবে কালকে তার ক্লাসে যাবে না, সে কালকে বাসা খুঁজবে। সকালে উঠে সে বাসা খুঁজতে বের হয়ে যায়। এই শহরের দিকে বাংলোর মতো বাসা পাওয়াই কঠিন, আর এখানে বাসাগুলো ভাড়াও বেশ চওড়া, যা মারিশার বাড়ি থেকে দেয়া পকেট মানির সাথে কুলোবে না। আবার কোনো এক অজানা কারণে সে তার এই বাড়ি পরিবর্তনের কথা বাড়িতেও জানাতে পারবে না। তাই মারিশা খুঁজতে খুঁজতে একটা লেডিস হোস্টেলের হদিস পায়। সেখানে যে কথা বলতেই মারিশা একটা সিট খালি পায় এবং কথাও বলে নেয় সে আজকে রাতেই উঠতে চায়। টাকা অ্যাডভান্স পেমেন্ট করে মারিশা সব গুছিয়ে দাদুর থেকে বিদায় নিয়ে চলে আসে হোস্টেলে এবং সব গুছিয়ে নেয়। সব কাজ শেষ হলে মারিশা তার ক্লান্ত শরীরটা নিয়ে কোনো মতে ফ্রেশ আপ হয়ে বিছানায় শুয়ে পুরো রুমে চোখ বোলায়। তার সাথে রুমমেটটা নেই, গ্রামে গিয়েছে। আপাতত একাই থাকবে মারিশা। তা শুনে একটু শান্তি লাগছে মারিশার। শরীর ক্লান্ত থাকায় আজ খুব দ্রুতই ঘুমিয়ে পড়ে মারিশা, যা মারিশা নিজেও টের পায় না। হঠাৎ করে ভোরের দিকে মারিশার ঘুম ভেঙে যায়। তারপর ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। উইকেন্ড থাকায় আজ ভার্সিটি বন্ধ, তার আর সে কারণে ক্লাস নেই, বাড়তি প্যারাও নেই। এই জন্য মারিশা চাচ্ছিল আর একটু ঘুমোতে, কিন্তু তা আর চোখে ধরা দিল না। তাই মারিশা উঠে হোস্টেলের সাথে থাকা সবার জন্য উন্মুক্ত বারান্দায় এসে দাঁড়ানো। এখানে বারান্দাটা ছোট। মারিশার একটু পরপরই বাংলোর কথাটা মনে পড়ছিল। সে শহরে আসার পর থেকে বাংলোটাতেই মারিশা নিজের বাসার মতো করে মানিয়ে নিয়েছিল, অথচ ওই ছোট্ট সাহেব। হঠাৎ করে মারিশার দুটো ভয়ঙ্কর গালি দিতে ইচ্ছে করলো ওই লোকটাকে, এবং সময় ব্যয় না করে দিল। ওই লোকটা নিজের বাবার সাথে ঝামেলা না করলেই তো মারিশা ওই বাসায় অনায়াসে থাকতে পারে। এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেল মারিশা ভেবে পেল না। তারপর সকালে ব্রেকফাস্ট করে এসে আবারও বিছানায় শুয়ে থাকে। আজকে কিছুতেই ভালো লাগছে না। খাবারগুলোর কোনো স্বাদই লাগেনি মারিশার কাছে, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। কিছুক্ষণ শুয়ে থেকে মারিশা কিছু জামা কাপড় ধুয়ে দেয়। অনেকগুলো জামা কাপড় ধোয়াতে মারিশা ক্লান্ত লাগে, তাই একেবারেই গোসল করে এসে ঘুমিয়ে পড়ে মারিশা। বিকেলে আকাশে বিদ্যুৎ চমকানোর শব্দে মারিশার ঘুম ভেঙে যেতেই দেখে বাহিরের আকাশে নিকষ কালো আধারে ছেয়ে গেছে। মারিশা দৌড়ে বাইরে যেয়ে জামা কাপড়গুলো তুলতে যাবে, তবে ততক্ষণে ঝিরঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। জামা কাপড়গুলো এনে দেখে মারিশা কাক ভেজা হয়ে গেছে। নিজের খেয়াল না করে হাতের জামা কাপড়গুলো নিয়ে দুশ্চিন্তিত হচ্ছে মারিশা। ওগুলো কোনো মতো রেখে মারিশা চেঞ্জ করে নেয়। ততক্ষণে বাইরে ঝুম বৃষ্টি নেমে গেছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মারিশা এমন জোরে বজ্রপাত ভয় পেত তার কৈশোর থেকেই কোনো এক ভয়ানক ঘটনার পর থেকে। তাই জড়সড় হয়ে বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু বিধিবাম দুপুরে ঘুমানোর জন্য চোখের আর ঘুম ধরা দিল না মারিশাকে।
উল্টো যতবার বজ্রপাত হলো ততবার কেঁপে কেঁপে উঠে গুনগুনিয়ে কাঁদতে থাকলো মারিসা। রাতের খাবার খাবার সময় হতেই মারিসা হোস্টেলের ক্যান্টিনে এসে কোনো মতে খাবার খায়। তবে অতিরিক্ত ভয় পাওয়ার কারণে এবং কান্না করার কারণে মাথায় ভীষণ যন্ত্রণা অনুভব হয়, যার কারণে বেশি একটা খেতে পারে না। তাই সেখান থেকে চলে এসে আবারও শুয়ে পড়ে। কিছু সময় অতিবাহিত হতেই মারিসার কাছে নিজের শরীরটা কেমন গরম গরম ঠেকলো। তাহলে কি জ্বর আসবে? মারিসার এমন জ্বর তো খুবই খারাপ, একেবারে ঘায়েল করে যায়। সাথে জ্বর আসলে সহজে তা ছাড়তে চায় না, আর হুঁশও থাকে না। তাহলে এবার জ্বর আসলে তাকে কে সেবা করবে? কি করবে এখন মারিসা? এসব ভাবতে ভাবতে মারিসার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসলো। মারিসা বুঝলো তার শরীরটা পুরোপুরি অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছে।